Hello everyone, welcome back to my YouTube channel Vlog with Chandrika. একদিনের জন্য বিরতি নিয়ে ঘুরে আসুন কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে অবস্থিত ধানবাদ থেকে। ধানবাদ, যাকে আমরা কয়লার শহর নামে চিনে থাকি, কিন্তু এখানে থাকা প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য যা আমাদের মনোমুগ্ধ করে তোলে। আমরা হাওড়া স্টেশনে চলে গিয়েছিলাম রাত 10:30টার সময়, কারণ রাত 11:30টায় হাওড়া টু বিকেএন এক্সপ্রেস। We are going ধানবাদ ঘুরে থাকছে না আমার মনে হবে কি করে তোকে জোরটা টানতে নিয়ে যাচ্ছি ঠিক হয়ে গেল প্রচন্ড কষ্ট হচ্ছে তোর তুই ঘুরতে চাস না কারণ আমরা হাওড়া থেকে বিকেএন এক্সপ্রেস ধরে সোজা ধানবাদ স্টেশনে নেমেছিলাম ঠিক রাত 3:30টার সময়। এরপর স্টেশনের রিটার্নিং রুমে কিছুক্ষণ অতিবাহিত করার পর একটু ধানবাদ স্টেশন থেকে ঘুরে নিয়ে নিজেদের মুডটা ফ্রেশ করে নিলাম। আমরা চলে গেলাম এক কাপ চা খেতে। যেহেতু এতক্ষণ জার্নি করে এসেছি, চাটা খেয়ে ফ্রেশ হয়ে 5:30 নাগাদ ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, কারণ ততক্ষণে আমাদের গাড়ি ধানবাদ স্টেশনে চলে এসেছিল। এরপর প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চললাম উশ্রী ওয়াটারফলসের উদ্দেশ্যে। উশ্রী যাওয়ার পথে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম। একটা খাবারের দোকানে দাঁড়ালাম, সেখানে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, ব্রেকফাস্ট করলাম। তারপর বরাকর নদীর মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করলাম, যা মনের অন্তর্গহীনে চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রকৃতির সৌন্দর্য এখানে যেন এক আলাদা রূপেই ধরা দিয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে গেলাম উশ্রী ফলসের উদ্দেশ্যে। উশ্রী জলপ্রপাতের এত সুন্দর রূপ হতে পারে সেটা আমাদের কল্পনার অতীত ছিল। আপনারা যদি ভরা বর্ষায় আসেন তাহলে এর আরো অপরূপ সৌন্দর্য দেখতে সক্ষম হবেন, কারণ সেই সময় প্রকৃতির এক মনোমুগ্ধকর রূপের সৃষ্টি হয় এইখানে। আমরা যেহেতু 7:10 নাগাদ এখানে চলে এসেছিলাম, তাই তখন জায়গাটা খুবই নির্জন ছিল, আর আমাদেরও প্রকৃতির সাথে মিলেমিশে যেতে কোনো রূপ অসুবিধাই হয়নি। এরপর আমরা গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম আমাদের দ্বিতীয় গন্তব্য, অর্থাৎ তোপচাঁচি লেকের দিকে। তোপচাঁচি লেকে যাওয়ার পথে আমরা দেখে নিলাম আমাদের বাংলা চলচ্চিত্র জগতের মহানায়কের বাড়ি, অর্থাৎ মহানায়ক উত্তম কুমারের বাড়ি। উত্তম কুমারের বাড়ি পরিদর্শনের সৌভাগ্য সকলের হয় না, কারণ সেখানে ঢুকতে দেওয়ার অনুমতি নেই। কিন্তু আমাদের হয়তো সৌভাগ্যবশত আমরা ওনার বাড়ি পরিদর্শনের সুযোগ পেয়ে গেছি। ওই দিন বাড়ির কেয়ারটেকার ওখানে উপস্থিত থাকায় আমরা মহানায়ক উত্তম কুমারের বাড়িতে ঢুকতে সক্ষম হয়েছিলাম। আপনারা যখন আসবেন তখন যদি আপনাদের সৌভাগ্য হয় ভেতরে প্রবেশ করতে পারবেন, নয়তো বাইরে থেকে পর্যবেক্ষণ করতে পারবেন আপনারা। এই মারাত্মক সুন্দর দৃশ্য উপভোগ করার পর আমরা অবশেষে তোপচাঁচি লেকের উদ্দেশ্যে রওনা দিলাম। উফ, কি অপরূপ মনোমুগ্ধকর পরিবেশ এখানে, সেটা মুখে বলে ব্যক্ত করা সম্ভবপর নয়। সেটা কেবলমাত্র সম্ভব যদি আপনি সশরীরে এখানে এসে হাজির হন। আমরা যেহেতু ভরা বর্ষায় যাইনি, তাই দুকুল ভেসে যাওয়ার মতন জল সেখানে ছিল না, কিন্তু ভরা বর্ষায় এই পারেও জল চলে আসে। তখন আবার জল পাস করার জন্য গেটগুলো খুলে দেওয়া হয়। তোপচাঁচি লেকের ওপর দিয়ে হেঁটে আমরা চলে গেলাম লেকের ঠিক ধারে, যেখানে আমরা লেকের জল স্পর্শ করতে পারবো। কি ঠান্ডা জল! এইভাবেই বেশ কিছুক্ষণ জলের মধ্যে পা ডুবিয়ে রাখলাম। প্রায় 40 থেকে 45 মিনিট সেই পরিবেশ উপভোগ করার পর আমরা লেকের অপোজিট সাইডে হনুমান মন্দিরে চলে এলাম। সেই সময় মন্দিরে থাকা পূজারিনী হনুমানজির পুজো করছিলেন। কয়েক মিনিট সেখানে দাঁড়িয়ে হনুমানজিকে প্রণাম করে কপালে হনুমানজির টিকা ও প্রসাদ গ্রহণ করে নিচে নেমে এলাম। আমরা যেহেতু অনেকটাই জার্নি করেছিলাম, সেহেতু আমাদের খিদেও পেয়ে গেছিল। মন্দিরের অপোজিটেই ছিল একটা ম্যাগির দোকান, সেখান থেকে এক প্লেট ম্যাগিও খেয়ে নিলাম।
আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন অর্থাৎ রামরাজ মন্দিরের উদ্দেশ্যে। তোপচাঁচি লেক থেকে রামরাজ মন্দিরে আসতে আমাদের বেশিক্ষণ সময় লাগেনি। এসে দেখলাম এক অপূর্ব মন্দির প্রাঙ্গণ, কি পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা। আর সব থেকে ভালো লাগার বিষয় হলো এখানে আপনারা একসাথে দর্শন পেয়ে যাবেন অনেক দেবতার, তার সাথে ওনাদের আশীর্বাদও পেয়ে যাবেন। আপনারা চাইলেই এখানে পুজো দিতে পারেন। কি মনোরম পরিবেশ, চারিদিকে পাহাড়ে ঘেরা, মাঝখানে একটা শান্ত শীতল মন্দির প্রাঙ্গণ। এইখান দিয়ে মন্দির প্রাঙ্গণের মধ্যে আপনারা চলে যেতে পারেন এক সুন্দর জায়গাতে। এত সুন্দর দৃশ্য উপভোগ করার জন্যই আমাদের ধানবাদে আসা। চাইলে এখানে আপনারা নিজেদের ছবি তুলতে পারেন, এছাড়াও পারেন নিভৃতে নিজেদের সঙ্গে নিজেদের সময় কাটাতে। এখানে সব থেকে ভালো লাগার বিষয় হলো একসাথে এত দেবতার দর্শন পাওয়া। মন্দির প্রাঙ্গণের সৌন্দর্য উপভোগের পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের সর্বশেষ গন্তব্য ভাতিন্দা ওয়াটারফলসের উদ্দেশ্যে। প্রায় 1 ঘন্টা যাত্রার অবসান ঘটিয়ে আমরা চলে এলাম আমাদের অধিকাঙ্ক্ষিত জলপ্রপাত ভাতিন্দা ওয়াটারফলস দর্শনের জন্য। এই জলপ্রপাতটা দেখে আমি তো পুরো অবাক, এত সুন্দর জলপ্রপাত, উফ কি বলবো, যদি না আসতাম অনেক বড় মিস করে ফেলতাম। যত এগোচ্ছি জলপ্রপাতের দিকে ততই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। বিশাল জলপ্রপাতের অবিরাম ধারা বয়েই চলেছে অবিরত, তা দেখে আমার চোখ যেন সার্থক হয়ে গেল। মনে মনে ভাবি, সত্যি প্রকৃতির কি অপরূপ লীলা। প্রায় 30 থেকে 40 মিনিট বসেছিলাম জলপ্রপাতের সামনে পড়ে থাকা পাথরগুলোর ওপর। জলপ্রপাতের থেকে বাতাসের তোড়ে ভেসে আসা ছোট ছোট জলকণাগুলো যখন গায়ে এসে লাগছিল, আহা সে কি পরম তৃপ্তি, মনটা জুড়িয়ে যাচ্ছিল। সেটা নিজের স্বচক্ষে না দেখলে উপভোগই করতে পারবেন না। বেশ খানিকক্ষণ সময় অতিবাহিত করার পর আমাদের গাড়ি কাকু বললেন স্টেশনের দিকে রওনা হতে, না হলে আমাদের স্টেশন পৌঁছাতে আবার দেরি হয়ে যাবে। আমরা বেশ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করার পর ভারাক্রান্ত মন নিয়ে গাড়ির দিকে পা বাড়ালাম, কারণ এত সুন্দর পরিবেশ ছেড়ে কারোরই যেতে ইচ্ছা করবে না, এটা স্বাভাবিক। ভাতিন্দা জলপ্রপাত থেকে বেরিয়ে যখন স্টেশনের দিকে রওনা হলাম তখন আমাদের গাড়ি কাকুকে কয়লা দেখানোর কথা বললাম, কারণ কয়লার শহরে এসে যদি কয়লাই দেখতে না পাই তাহলে মনটা কেমন একটা লাগে না। কাকু আমাদের এরপর নিয়ে চললো কয়লা দেখানোর উদ্দেশ্যে। কি বিশাল বড় জায়গা! কয়লা উত্তোলিত হওয়ার পর জমে থাকা কিছু অংশ পুঞ্জীভূত হয়ে এক বিশাল পাহাড় সম এলাকার সৃষ্টি করেছে, যা থেকে এখনো অল্প বিস্তর ধোঁয়া নিষ্কাশিত হচ্ছে। 5 মিনিট গাড়ি দাঁড় করিয়ে জায়গাটাকে উপভোগ করলাম, বেশ কিছু মুহূর্ত ক্যামেরা বন্দিও করলাম। ছোটবেলায় ভূগোল বইয়ে পড়া কয়লার খনি বাস্তবে দেখতে পাবো সেটা কল্পনার অতীত ছিল। এরপর আমাদের গন্তব্য অর্থাৎ স্টেশনের দিকে রওনা হলাম। বেলা তখন গড়িয়ে গেছে, তাই স্টেশনের পাশে থাকা এক পাঞ্জাবি হোটেল থেকে ভুরিভোজ করে গাড়ি কাকুকে বিদায় দিয়ে স্টেশনে চলে এলাম। আমরা ধানবাদ ঘুরতে এসেছিলাম, এই দাদার সাথে আমরা ধানবাদটা পুরোটাই কভার করলাম, খুব ভালো ঘুরিয়েছে। তোমরাও যখন আসবে এই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। অবশ্যই আমার মনে হয় এই দাদার মতন এত সুন্দর করে গাইড করে কেউ হয়তো ঘোরাবে না। দাদার ব্যবহারও যেমন ভালো সেরকম খুব সুন্দর করে আমাদেরকে সমস্ত জায়গাগুলোকে আমাদেরকে ঘুরিয়ে দিয়েছে, একদম টাইম ম্যানেজমেন্টটাও খুব দারুণ। তো তোমরা অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করো। দাদার নাম্বারটা ও ফোন নাম্বার নাম সব আমি এখানে বলে দিচ্ছি। দাদা তোমার নামটা আর ফোন নাম্বারটা বলে দাও। আসলাম, তোমার ফোন নাম্বার 8507552576। আমাদের গাড়ি কাকু খুবই ভালো ছিলেন এবং খুব খুব ভালো ঘুরিয়েছে। আমরা ধানবাদ স্টেশন থেকে 4:20 ব্ল্যাক ডায়মন্ড ধরে রাত 9:30টার সময় হাওড়া স্টেশনে নামলাম। খানিক লেট করেছিল আমাদের ট্রেনটা হাওড়া স্টেশন থেকে ঢুকতে। তাহলে আজ এখানেই শেষ করছি। আমি এখানে গাড়ি কাকুর সব ডিটেলস দিয়ে দিলাম। কার কাছ থেকে কীরকম ফেয়ার নেবে সেটা বলাটা মুশকিল, তবে আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, খুবই ভালো ঘোরায় উনি। তাহলে আজ এখানেই শেষ করছি আমাদের ধানবাদের ব্লগটা কেমন লাগলো আর ব্লগটা কতটা আপনাদের হেল্প করলো কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে টাটা,
আর ব্লগ উইথ চন্দ্রিকাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও অনেক জায়গার গাইড পাওয়ার জন্য ব্লগ উইথ চন্দ্রিকাকে সাবস্ক্রাইব করুন। বাই।